আচ্ছা, আপনারা কি এমন কোনো প্রাচীন মন্দিরের কথা শুনেছেন যেখানে রয়েছে ৭০টি পিলার আর তার মধ্যে একটি পিলার আজও মাটির সাথে লেগে নেই? আধুনিক বিজ্ঞান আর প্রযুক্তি সবকিছুই এর কাছে হার মেনে গেছে। সেই মন্দির রয়েছে ব্যাঙ্গালোর থেকে খুবই কাছে, মাত্র ২-৩ ঘন্টার দূরত্বে, লেপাক্ষিতে। স্বাগত জানাই লেপাক্ষিতে, যেখানে স্থাপত্য আর আধ্যাত্মিকতা মিলেমিশে এক হয়ে গিয়েছে। চলুন আমার সাথে আজ ফিরে যাই ১৬০০ শতাব্দীর বিজয়নগর সাম্রাজ্যের সেই স্বর্ণযুগে। আজ আমরা এখানে দেখব কয়েক হাজার বছরের পুরনো একটি পায়ের ছাপ, যা আজও রয়েছে ভেজা। দেখব হাজার বছরের পুরনো ফ্রেস্কো পেন্টিং, আর রয়েছে বিশাল আকার নন্দীর মূর্তি, আর জটায়ুর যেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন সেই জায়গা। আর রয়েছে বিশাল আকার সপ্তমুখী নাগলিঙ্গ। আর ৭০টি পিলারের মধ্যে একটি পিলার এখনও মাটির সাথে লেগে নেই। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সকাল সকাল ঘড়িতে যখন বাজে ভোর ৬টা, আমরা বেরিয়ে পড়লাম ব্যাঙ্গালোর শহরের কোলাহল ছাড়িয়ে এক অজানা ইতিহাসের খোঁজে। অন্ধ্রপ্রদেশের লেপাক্ষি মন্দির শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয়, এটি একটি রহস্যময় মন্দির। অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলায় অবস্থিত এই মন্দির। এবার বলি এখানে কিভাবে আসা যায়। এই টেম্পলটি ৩টে রাজ্য থেকেই ওয়েল কানেক্টেড: কর্ণাটকা, তামিলনাড়ু আর অন্ধ্রপ্রদেশ। সবচেয়ে কাছের রেল স্টেশন হলো হিন্দুপুর। এই হিন্দুপুর থেকে সবসময় বাস ছাড়ে লেপাক্ষি আসার জন্য। আমরা এসেছিলাম বাই কার। ব্যাঙ্গালোর থেকে বাসে করে লেপাক্ষি আসা যায়। ব্যাঙ্গালোর থেকে ১২০ কিলোমিটারের এই জার্নি যেমন সুন্দর তেমনি আরামদায়ক। ব্যাঙ্গালোর থেকে হেব্বাল হয়ে NH-44 হায়দ্রাবাদ হাইওয়েজ ধরে প্রথমেই আসে বাগেপল্লি, তারপরেই আসে লেপাক্ষি। লেপাক্ষি পৌঁছানোর আগে NH-44-এ অনেক ভালো ভালো রেস্টুরেন্ট আছে, যেমন নন্দী উপাচার, ব্লু মুন। আমরাও ওখানেই ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। আর মাঝে ব্রেকফাস্ট করার জন্য আমাদের লেপাক্ষি পৌঁছতে সময় লেগেছিল প্রায় ৩ ঘন্টা। লেপাক্ষি পৌঁছানোর প্রায় ঘন্টাখানিক আগেই আমাদের চোখে পড়ল একটা বিশাল সুন্দর লেক। এটা সাধারণত কাদালাভেনি লেক বা হিন্দুপুরের কাছাকাছি কোনো জলাশয় হতে পারে। ম্যাপ অনুযায়ী দেখা যাচ্ছে এই লেকের নাম ভাতা তাহসাহাল্লি লেক। সকালের মিষ্টি রোদ আর জলের ঠান্ডা হাওয়া সব মিলিয়ে পরিবেশটা ছিল দারুণ সুন্দর। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার রওনা দিলাম লেপাক্ষির দিকে। যেতে যেতে এরকম একটা সুন্দর লেক দেখতে পাবো, সেটা আমাদের কাছে একেবারেই অজানা ছিল। পথে যেতে যেতে এরকম ছোট ছোট ব্রেকগুলো ট্রাভেলের জার্নির আনন্দ আরও ডবল করে দেয়। দূরে দেখা যাচ্ছে ছোট ছোট পাহাড়, আর সামনে বিস্তীর্ণ জলরাশি আর শান্ত পরিবেশ। সব মিলিয়ে জায়গাটা ছিল অসম্ভব সুন্দর। লেপাক্ষি আসার সবচেয়ে ভালো সময় হলো অক্টোবর থেকে মার্চ মাস অবধি। বাকি সময়ে গরমের জন্য এখানে ঘোরা একটু কষ্টকর। যেতে যেতে এরকম প্রাকৃতিক সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা আবার রওনা দিলাম। চারিদিকে পাহাড় আর গাছগাছালি দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম লেপাক্ষি।
দূরে দেখা যাচ্ছে জটায়ুর স্ট্যাচু। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে এই বোর্ডে এই মন্দিরের সম্পর্কে লেখা রয়েছে। এই মন্দিরে ঢোকার জন্য কোনো এন্ট্রি ফি লাগে না, আর খোলা থাকে সকাল 6টা থেকে সন্ধ্যে 7টা অবধি। এখন আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করছি। 16শো শতাব্দীতে বিজয়নগর সাম্রাজ্যের দুই ভাই বিরূপান্না এবং বীরান্না এই বীরভদ্র মন্দির বা লেপাক্ষী মন্দিরটি নির্মাণ করেন। এখানকার প্রতিটি পাথরে খোদাই করা আছে দেবদেবী, নর্তকী আর সঙ্গীত শিল্পীদের প্রতিচ্ছবি। মন্দিরটি মূলত শিবের মন্দির, শিবের রুদ্রমূর্তি, যা বীরভদ্র মন্দির নামে পরিচিত। মন্দিরটি মূলত 3টি ভাগে বিভক্ত। একটি হলো নটরাজ মণ্ডপ বা ডান্স হল বা নাট্য মণ্ডপা, আরেকটি হলো সপ্তপদী মণ্ডপ বা অর্ধসম্পূর্ণ কল্যাণ মণ্ডপা, আর রয়েছে গর্ভগৃহ। প্রথমেই আমরা দেখতে পেলাম সেই বিখ্যাত সপ্তমুখী নাগলিঙ্গর মূর্তি, যা তখনকার দিনের শিল্পীরা এক রাতে 15 ফিট উচ্চতার এই মূর্তি তৈরি করেছিলেন, যা একটি গ্রানাইট পাথর দিয়ে তৈরি। ভাবতে অবাক লাগে কিভাবে এক রাতে এত সুন্দর একটি মূর্তি বানানো সম্ভব হয়েছিল। এই হলো সপ্তমুখী নাগলিঙ্গ। এবারে আমরা যাচ্ছি ডান্স হল বা নটরাজ মণ্ডপের দিকে, যেখানে রয়েছে 70টি পিলার আর রয়েছে সেই আশ্চর্য বিস্ময়কর স্তম্ভটি, যা আজও মাটিতে লেগে নেই। উপরে দেখা যাচ্ছে 1000 বছরের পুরনো ফ্রেস্কো পেন্টিং, যা আজও কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এই মন্দিরের প্রতিটি পিলারেই রয়েছে বিভিন্ন দেবদেবী, ঋষি ও অপ্সরার নিত্যরত ভঙ্গিমার মূর্তি। এর কারুকার্য এতটাই সুন্দর যা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। এত সুন্দর পিলারের কারুকার্য দেখতে দেখতে আমার চোখ থমকে গেল মন্দিরের ওপরের দেওয়ালে ফ্রেস্কো পেন্টিংয়ের দিকে। অন্ধ্রপ্রদেশের বিখ্যাত কলমকারী শাড়ির ওপরে যে ডিজাইনগুলো করা থাকে সেগুলো এই ফ্রেস্কো পেন্টিংয়ের মতনই ডিজাইন। মন্দিরের ওপরের দেওয়ালের পুরো চত্বরটা জুড়েই রয়েছে এই ফ্রেস্কো পেন্টিং।
ঘুরতে ঘুরতে পৌঁছে গেলাম মন্দিরের মূল গর্ভগৃহে, কিন্তু এখানে ফটোগ্রাফি করা অ্যালাউড ছিল না, তাই আর ভেতরে যাইনি। দূরে দেখা যাচ্ছে রুদ্ররূপে মহাদেবের মূর্তি। ঘুরতে ঘুরতে পৌঁছে গেলাম সেই আশ্চর্য ঝুলন্ত পিলারের কাছে। ব্রিটিশ যুগে একজন ইঞ্জিনিয়ার এই স্তম্ভটি পরীক্ষা করার জন্য স্তম্ভটিকে সরানোর চেষ্টা করেছিলেন, কিন্তু স্তম্ভটি নড়ালে পুরো মন্দিরের কাঠামোটি নড়ে উঠেছিল। সেই তখন থেকে এই ঝুলন্ত পিলারের রহস্য আজও উন্মোচন হয়নি। এখন আমরা চলে এসেছি সেই রহস্যময় পিলারটির কাছে। এই পিলারটি মাটিতে স্পর্শ করে না। এই পুরো মন্দিরটি ইন্টারলকিং সিস্টেমের মাধ্যমে তৈরি করা আছে, যা হ্যাঙ্গিং পিলার নামে পরিচিত। এখানকার মানুষ বিশ্বাস করেন যে এর নিচে দিয়ে কিছু পার করলে জীবনে সমৃদ্ধি আসে, তাই এরকম আমরাও চেষ্টা করেছিলাম। মন্দিরের খোলা আকাশের নিচে মন্দিরের পেছনের দিকে এরকম একটি পায়ের ছাপ দেখা যায়, যা আজও ভেজা অবস্থায় রয়েছে। পৌরাণিক কাহিনী অনুযায়ী রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছিলেন, তখন জটায়ু এখানে রাবণের সঙ্গে যুদ্ধ করতে করতে লুটিয়ে পড়েন, আর তখন সীতাদেবী মাটিতে পা রেখেছিলেন। সেই পায়ের ছাপ আজও দেখা যায়। এখানে যে কোনো আবহাওয়াতে জল শুকিয়ে গেলেও আবার তা পূর্ণ হয়ে যায়। বলা হয় ভূগর্ভস্থ কোনো জলের উৎস বা ঝর্ণা থেকে জল এসে সীতাদেবী মায়ের চরণ ধুয়ে যায়। এবারে আমরা চলে এলাম সপ্তপতি মণ্ডপ বা কল্যাণ মণ্ডপের কাছে, যা ছিল অর্ধনির্মিত। এর পেছনেও রয়েছে এক পৌরাণিক কাহিনী। বিজয়নগরের প্রধান কোষাধ্যক্ষ তার ব্যক্তিগত অর্থ দিয়ে এই মন্দিরটি তৈরি করছিলেন, আর রাজা তা জানতে পেরে তাকে অন্ধ করে দেন, আর তার রক্তের ছাপ আজও নাকি দেওয়ালে দেখতে পাওয়া যায়। রাজা ভেবেছিলেন তার কোষাগার থেকে টাকা চুরি করে কোষাধ্যক্ষ বিরূপান্না এই মন্দির তৈরি করছেন। তাকে সম্পূর্ণরূপে ভুল বুঝে এই শাস্তি দিয়েছিলেন। আমরা যেহেতু গাইড নিইনি, তাই হয়তো এই জায়গাটি দেখতে পাইনি, নাহলে হয়তো গাইড আমাদের এই রক্তের ছাপ দেখিয়ে দিতেন। রাজার কোষাধ্যক্ষ বিরূপান্নার এই করুণ কাহিনী শুনে এটাই মনে হয় যে তখনকার দিনে শাস্তির বিধান কতটা কঠিন ছিল। চারিদিকে দেখা যাচ্ছে অর্ধনির্মিত পিলার। ঘুরতে ঘুরতে দেখতে পেলাম এরকম একটি সুন্দর গণেশের মূর্তি। মন্দিরের সামনে রয়েছে এরকম অনেকটা জায়গা জুড়ে পার্কিং স্পেস। এরপর আমরা চলে এলাম জটায়ু থিম পার্কে। রাবণের সাথে যুদ্ধ করতে করতে জটায়ু এখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। আর প্রভু শ্রী রামচন্দ্র বলেছিলেন লেপাক্ষী, অর্থাৎ ওঠো পক্ষী, তাই এই জায়গার নাম লেপাক্ষী। এই থিম পার্কটি বীরভদ্র টেম্পলের খুব কাছেই। এর মধ্যে কি কি আছে সেগুলো এই সাইনবোর্ডে লেখা আছে। আর এখানে ঢোকার এন্ট্রি ফি হলো 10 টাকা।
এই থিম পার্কের সামনেও রয়েছে বিশাল পার্কিংয়ের ব্যবস্থা। এই ফুটপ্রিন্টটি বীরভদ্র টেম্পলের ভেতরে, যা আমরা আগেই দেখেছি। সিঁড়ি দিয়ে বেশ খানিকটা উপরে গিয়ে মেন স্ট্যাচুর কাছে পৌঁছানো যায়। এই হলো সেই বিখ্যাত জটায়ুর মূর্তি, যেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। ওপর থেকে দেখুন চারিদিকের দৃশ্য কত সুন্দর লাগছে। দূর থেকে জটায়ুকে প্রণাম জানিয়ে আমরা নিচে নেমে এলাম। নিচে একজন আর্টিস্ট ছবি আঁকছিলেন। কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা তার ছবি আঁকা দেখছিলাম। এরপর আমরা চলে এলাম সেই বিখ্যাত নন্দী মূর্তির সামনে, যা 21 ফুট উঁচু আর 30 ফুট লম্বা, আর একটি মাত্র পাথর কেটে খোদাই করা। এখান থেকে দেখা যাচ্ছে সেই জটায়ুর মূর্তি। সাধারণত নন্দী মূর্তির সামনে রাখা থাকে শিবের মূর্তি, কিন্তু এখানে সেরকম কোনো মূর্তি ছিল না। বলা হয় মন্দিরের গর্ভগৃহের দিকে মুখ করেই এই নন্দী মূর্তি বানানো হয়েছিল। আশপাশটা ছিল ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন, আর রয়েছে সুন্দর একটি বাগান, যেখানে কিছুক্ষণ বসে সময় কাটানো যেতে পারে। মন্দির দেখার পর এবারে আমাদের লাঞ্চ খাওয়ার পালা। সামনেই ছিল হারিতা হোটেল। লেপাক্ষীতে লাঞ্চ খাওয়ার জন্য বিশেষ সেরকম হোটেল নেই। এখানে রয়েছে এপি ট্যুরিজমের হারিতা হোটেল, যেখানে আমরা লাঞ্চ করেছিলাম। লেপাক্ষীর কাছাকাছি একমাত্র হিন্দুপুরেই রয়েছে হোটেল, যেখানে খাওয়া থাকার সুবন্দোবস্ত রয়েছে। লেপাক্ষী থেকে হিন্দুপুরের দূরত্ব প্রায় 12 কিলোমিটার, তাই খুব সহজেই হিন্দুপুর থেকে লেপাক্ষী আসা যায়। বিজয়নগর সাম্রাজ্যের রাজা অচ্যুত রায়ের আমলে তৈরি এই মন্দির আজও মানুষের কাছে বিস্ময়কর। 16শো শতাব্দী থেকে আজ পর্যন্ত এই ঝুলন্ত স্তম্ভ বা বিশাল আকার নাগলিঙ্গ যেভাবে দাঁড়িয়ে আছে, তা এখনকার ইঞ্জিনিয়ারদের ভাবিয়ে তোলে। আপনারা যারা ইতিহাস ভালোবাসেন বা ঐতিহাসিক রহস্য দেখতে চান, তাহলে লেপাক্ষী অবশ্যই ঘুরে যাবেন। এখানকার প্রতিটি পাথর আপনাকে নতুন এক গল্প শোনাবে। ঝুলন্ত স্তম্ভ আর বিরূপান্নার করুণ কাহিনী স্মৃতি নিয়ে আমরা ফিরে চললাম।
আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট আমাকে অনুপ্রেরণা দেয় নতুন নতুন জায়গায় যাওয়ার। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা আগে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। প্রসঙ্গত বলে রাখি, যারা ছবি আঁকতে ভালোবাসেন বা ছবি আঁকা পছন্দ করেন তারা আমার আরেকটি চ্যানেল চন্দ্রিমা আর্টসে ঘুরে আসতে পারেন। আর ভালো লাগলে আমার পরিবারের সদস্যও হয়ে যেতে পারেন, অর্থাৎ সাবস্ক্রাইব করতে পারেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার আসবো তাড়াতাড়ি এক নতুন অজানা কোনো জায়গার ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।